নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানা বন্ধু বান্ধবদের মধ্যে আমার গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ শোনাবো লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের কালো সুখ। খাতা দেখতে বসেছিলাম। বিএসসি পার্ট 2। হেড এক্সামিনারের তাগাদা আসছিল সকাল বিকেল। তখনও ৬২খানা বাকি। রাতটা সেদিন না জাগলেই নয়। ঘুম তাড়ানোর তোফা বন্দোবস্ত করে দিয়ে গেছে মানসী। টেবিলে কফি ভর্তি ফ্লাস্ক। সবে ৩ নম্বর খাতাটায় লাল কালির আঁচড় টানছি, ল্যান্ডফোন বেজে উঠল এবং প্রায় সঙ্গে সঙ্গে ও ঘর থেকে মানসীর হাঁক, এই ধরো। কে? তোমার এক্স কলিগ অরিন্দম চৌধুরী। নামটা মগজে পৌঁছতেই আপনা আপনি চোখ কুঁচকে গেছে। সমান্তরাল লাইনের রিসিভার তুলে বললাম, বলুন অরিন্দম দা, হঠাৎ এতদিন পর? ভাবলাম তোমার একটু খবরাখবর নি। সেই যে চাকরি ছেড়ে ভাগলে, তারপর তো আমাদের ভুলেই গেছো। অনুযোগটা পুরোপুরি উড়িয়ে দিতে পারলাম না। সরকারি গোলামিতে ইস্তফা দিয়ে তখন অধ্যাপনায় এসেছি বছর 2। পুরনো সুতোর টান ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর। কেনই বা হবে না? ওই চাকরি, ওখানকার পরিবেশ, মানুষজন কিছুই তো আমার পছন্দসই ছিল না। মানাতেই পারিনি নিজেকে। ছুঁচো গেলার মতো কাটিয়েছি 7-7টা বছর। সারাক্ষণ মনে হতো বিশ্রী একটা আঁশটে গন্ধ ঘিরে আছে আমাকে। ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি আমার গা থেকেও গন্ধটা বেরোতে শুরু করল। এত কুৎসিত প্রলোভন চতুর্দিকে, কাঁচা টাকার এত নির্লজ্জ ছড়াছড়ি। শিলিগুড়ি বর্ধমানের পর হাওড়ায় 3rd পোস্টিংয়ের সময় কলেজের কাজটা পেয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। তবে হ্যাঁ, দৈত্যকুলে 2-4টে প্রহ্লাদ তো থাকে। তারাই মাঝে মধ্যে ফোন টোন করত, গল্প টল্প হতো। দপ্তরের হাল হকিকত জানতে পারতাম অল্প বিস্তর। তা অরিন্দম চৌধুরী মোটেই ওই প্রহ্লাদ গোষ্ঠীর নয়। তাকে বরং দৈত্যরাজ হিরণ্যকশিপু বলাই ভালো। কেন তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখব? আলগাভাবে বললাম, সময় পাই না দাদা। সরকারি নকরি করতে করতে নিজের সাবজেক্টটা তো প্রায় ভুলতে বসেছিলাম। তাই আপ টু ডেট হওয়ার জন্য একটু বেশি পড়াশোনা করতে হচ্ছে। প্লাস কলেজ যাতায়াত, ক্লাস, এক্সাম, ইনভিজিলেশন, আরও নানান রকম রেসপন্সিবিলিটি। সাবাস, তুমি তো দেখছি একই রকম আছো হে, ঘোরতর সিরিয়াস। মাস্টারিতে ঢুকেও বকে যাওনি। মানে? মাস্টার মানেই তো সব ফাঁকিবাজ নাম্বার 1। অন্য পেশার লোকদের কটুকাটব্য করাটাই অরিন্দমদার স্বভাব। সকলকেই নিজের আয়নায় দেখলে যা হয় আর কি। আপ বুড়া তো জগৎ ভি বুড়া। মুখ ফসকে খোঁচাটা বেরিয়েই গেল। আপনার বাবাও তো স্কুল টিচার ছিলেন অরিন্দমদা। আমার বাবার কথা বাদ দাও। হি ওয়াজ এ বুড়বাক। চিরটা কাল নীতি আর আদর্শের বুলি কপচে কপচে নিজের বউ ছেলে মেয়ের পেটে লাথি মেরে গেছে। তাছাড়া তখনকার কাল আর এখনকার কাল, এখন তো মাস্টার আর নিকিরি নেই। দিব্যি শ্বাসে জলে টসটস করছে। ফ্যাট স্যালারি, অথচ ক্লাস নেওয়ার বালাই নেই। নিজের গোয়ালে গরু ঢোকাচ্ছে আর প্রাণের সুখে দুয়ে যাচ্ছে। অরিন্দম চৌধুরী হ্যাঁ হ্যাঁ হাসল। যাকগে যাক, যে জন্য ফোন করা। আমার ছেলেটার দায়িত্ব আমি তোমার ওপর ছেড়ে দিতে চাই। কি দায়িত্ব? আকাশ থেকে পড়লাম। কিসের দায়িত্ব? জানোই তো, রনিকে আমি ছোট থেকে বেস্ট পসিবল স্কুলে পড়িয়েছি। শিলিগুড়ি থেকে এসে ওকে এখানে সেন্ট অগাস্টিনে ভর্তি করে দিলাম। বহুত খরচার স্কুল। 1 লাখ ডোনেশন, মাস 3000 টিউশন ফি, প্লাস আজ এই দাও কাল ওই দাও। সেকেন্ডারি এক্সামের আগে 6-6খানা টিউটার রেখেছিলাম। তাও রনির সেকেন্ডারির রেজাল্টটা তেমন জুতের হলো না। স্টার মার্কস পেয়েছে, কিন্তু অঙ্কের নাম্বার বেশ পুয়ার। ম্যাথসের যে টিউটরকে রেখেছিলাম সে শালা শুধু অঙ্ক গিলিয়ে গেছে, কিচ্ছু বোঝায়নি। তাই ভাবছিলাম এবার 11 থেকে তুমি রনিকে অঙ্কটা দেখাও। আমি? হোয়াই নট?
তোমার মতো একজন সিনসিয়ার প্রফেসরই আমার দরকার, যাতে রনির অঙ্কের বেসটা বেশ পোক্ত হয়। ওকে জয়েন্টে বসাবো তো। কিন্তু আমি তো প্রাইভেট পড়াই না অরিন্দম দা। তবে যখন বলছেন পাঠিয়ে দেবেন বাড়িতে, দেখিয়ে দেব। না না, অনুগ্রহ আমার চাই না। উইকে 2 দিন তুমি ভালো করে পড়াও। আই উইল পে ইউ যা চাইবে, এনি অ্যামাউন্ট, 1000, 1500, 2000। একেই বলে টাকার গরমে ধরাকে সরাজ্ঞান করা। কাকে কি বলছে সে বোধটুকুও নেই। বিরক্তি গিলে নিয়ে ঠান্ডা গলায় বললাম, সরি অরিন্দম দা, টাকা নিয়ে আমি পড়াবো না, এটা আমার প্রিন্সিপাল। একটু বুঝি থমকেছে অরিন্দম চৌধুরী। 2-1 সেকেন্ড সারা শব্দ নেই। তারপর ফের গলা বেজেছে, অল রাইট, তুমি চেনা জানা বলেই তোমাকে আগে অফারটা দিচ্ছিলাম। এখন তাহলে অন্য কোনো পেঁপে চোরকে ধরতে হবে। ভাত ছড়ালে কি কাকের অভাব হয় রে ভাই? এমন অভব্য মন্তব্য অরিন্দম চৌধুরীর মতো একজন আদ্যন্ত অসৎ মানুষের মুখ থেকেই বুঝি বেরোতে পারে। ঠান্ডা গলাতেই বললাম, সেই ভালো অরিন্দম দা, টাকা যখন আছে আপনার কিসের ভাবনা? শটটা যেন কেমন কেমন শোনাচ্ছে, মানে লেগে গেল নাকি? না না, আপনি তো আপনার ভাষাতেই কথা বলবেন নয় কি? তারপর বলুন, আছেন কেমন? ফার্স্ট ক্লাস। মুরগি ধরছি, জবাই করছি, রক্ত পর্যন্ত মাটিতে পড়তে দিচ্ছি না, চেটে পুটে খেয়ে নিচ্ছি। দেখবেন দাদা, রয়ে শুয়ে খাবেন, বয়স হচ্ছে তো, দুম করে বদহজম না হয়ে যায়। নো চান্স, আমার হলো গিয়ে রাবণের পেট, জলহস্তির হা, আজ তো দুনিয়াটাকেই আমি গিলে খেতে পারি। জানি জানি তো, তবু সাবধানের মার নেই। জ্ঞান মারার অভ্যেসটাও তোমার এখনো রয়েই গেছে। আরে ভায়া, তুমি তো 3 বছর আমাকে খুব কাছ থেকে দেখেছো, ভালোভাবেই জানো কত শালা কত রকম ভাবে আমার পেছনে লেগেছে। আমার এক গাছি ইয়েও ছিঁড়তে পেরেছে কেউ? এই তো নতুন সেক্রেটারি খচরামি করে আমায় মাথা ভাঙা পাঠানোর প্ল্যান করেছিল। ট্রান্সফার লিস্ট রেডি, অর্ডার বেরোনোর আগেই দিলাম জল ঢেলে। সেক্রেটারির বাপই ঢালল, মন্ত্রী স্বয়ং। আমার কিছু এক্সট্রা গুঁড়ো খসলো এই যা। অবশ্য তা পুষিয়েও গেছে, 3 মাসে 5 গুণ উসুল করে নিয়েছি। ভাবছি এবার একদিন সেক্রেটারির চেম্বারে গিয়ে জাঙ্গিয়া পরে বেলি ড্যান্স দেখিয়ে আসবো। লোকটা সব পারে। আমার 7 বছরের সরকারি চাকরিতে এমন বেপরোয়া ঘুষ করার দ্বিতীয়টি দেখিনি। শুধু খেয়েই সন্তুষ্ট নয়, ভোজন বৃত্তান্ত সাড়ম্বরে ঘোষণাও করা চাই। সরকারি শুল্ক আদায় করতে গিয়ে ক্লায়েন্টদের যে কি যন্ত্রণা দিতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। টাকা চাই, প্রমোদ চাই, সঙ্গে অকথ্য ব্যবহারও চলবে। মানুষকে মানুষ বলে গ্রাহ্যই করে না কখনো। শিলিগুড়ি থাকার সময় সচক্ষে দেখেছি উল্টো দিকে চেয়ারে বসা লোকগুলোকে কিভাবে হেনস্থা করত। কেউ হয়তো আমার উপস্থিতির কারণে সংকুচিত বোধ করছে, খাম বাড়াচ্ছে গোপনে। সঙ্গে সঙ্গে অরিন্দমদার ধমক, হাফ গেরস্তপনা করছেন কেন? টাকা টেবিলে রাখুন, বান্ডিল থেকে কটা নোট সরিয়ে রেখেছেন দেখে নি। অপমানে পাটির মুখ পলকে পাংশু, আর অরিন্দমদা খ্যাক খ্যাক হাসছে। একদিন তো এক সুটেড বুটেড কায়দা করে মুখের ওপর সিগারেট ধরিয়েছিল বলে তাকে অশ্রাব্য বাসায় ঝাড়ল। তারপর লোকটাকে দিয়েই বিদেশি সিগারেট আনালো 5 প্যাকেট, অবশ্য লোকটার পয়সায়। দৃশ্যগুলো স্থূলত্বে কেমন গা কিসকিস করে। সামান্য ব্যঙ্গের সুরে বললাম, যান তবে, নাচটা দেখিয়েই আসুন, সেক্রেটারি মশাইয়ের চিত্ত বিনোদন হবে। চিত্ত বিনোদন? বেড়ে বলেছ তো। তোমার এই রসবোধের জন্যই বোধহয় তোমার বৌদি এখনো তোমার নাম করে। তাই বুঝি? তা বৌদি এখন আছেন কেমন? খাসা, খাচ্ছে দাচ্ছে মোটাচ্ছে আর দিবা রাত্র ছেলে ছেলে করছে। আর মাসিমা? আছে। মা বউ ছেলে কারোরই তো সুখের কমতি রাখেনি। এসো না একদিন, তোমার সঙ্গে দেখা হলে ওরা খুশি হবে। শিলিগুড়ির পর থেকে ওদের সঙ্গে তো তোমার দেখাই হয়নি। অরিন্দম চৌধুরী যেমনই হোক, তার মা বউয়ের সঙ্গে শিলিগুড়িতে খানিকটা ঘনিষ্ঠতা হয়েছিল বটে। আমার ব্যাচেলার জীবনে তারা আমার যথেষ্ট দেখভাল করেছে।
ফি হপ্তায় নেমন্তন্ন, মাঝে মধ্যেই খাবার পাঠানো, সেই কৃতজ্ঞতার জন্যই বোধহয় মুখের ওপর না বলা যায় না। মাথা নেড়ে বললাম, যাব একদিন। মানসী কখন যেন পিছনে এসে দাঁড়িয়েছিল। টেলিফোন রাখতেই তার চোখে মার্জারির কৌতূহল। অরিন্দমদার প্রস্তাবটা নাকচ করেছি শুনে ঈষৎ ক্ষুণ্ণ হলো যেন। বলল, তোমার আবার বেশি বাড়াবাড়ি, পড়ালেই পারতে ছেলেটাকে। বিস্মিত মুখে বললাম, তা হয় নাকি? জানো না আইনে নিষেধ আছে? সবাই যেন আইন মেনে উল্টে যাচ্ছে। তাছাড়া তোমার কলেজ তো নৈহাটিতে, টালিগঞ্জে বসে একটা দুটো পড়ালে কে দেখতে আসছে? বাজে বকো না, বিবেক বলেও তো একটা কথা আছে। আছে, তোমার মতো ভিতুর ডিমদের ডিকশনারিতে। আরে বাবা, তুমি তো আর আগের অফিসের কলিগদের মতো ফোকটে রোজগার করবে না, খেটে কামাবে। মানসী চোখ পিটপিট করল। পার মান্থ 2000, মানে বছরে 24। কতটুকু মাত্র পরিশ্রমে দিব্যি একটা কুলু মানালি ট্যুর হয়ে যায়। হেসে ফেললাম। তর্জনী তুলে বললাম, লোভ দেখিও না নারী, শেষে রক্ত ধুতে ধুতে হাত ক্ষয়ে যাবে, বুঝেছ? লোভে পাপ, পাপে মৃত্যু, শাস্ত্রের বচন। কথাটা মানসী না মানলেও আমি খুব মানি। যদিও চারপাশের পৃথিবীতে তেমন ঘটতে দেখি না বড় একটা, কিন্তু অরিন্দমদার বেলায় হঠাৎই কি করে যেন ফলে গেল শাস্ত্রের বচন। লোভের কারণে মৃত্যু না হোক, বেশ একটা বড়সড় গাড্ডায় পড়ে গেল অরিন্দম চৌধুরী। ধরা পড়ল ভিজিল্যান্সের হাতে, নিজের অফিসে। নিউজ পেপারে আচমকা খবরটা দেখে চমৎকৃত হয়েছিলাম কি? পুলকিত? তাও তো নয়। ব্যথিত? প্রশ্নই আসে না। শুধু একটা জিজ্ঞাসা ঘুরপাক খেতে থাকলো মাথায়। যে লোকটার উৎকোচ গ্রহণের কদাচ কোনো লুকোছাপা নেই, 19 বছর ধরে দাপটে নিজের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, হঠাৎ সে পাকড়াও হয় কি করে? অরিন্দমদা বলেছিল বটে, নতুন সেক্রেটারি তার পেছনে লেগেছে। এ কি তবে তারই নাড়া কলকাটি? সেদিন কলেজ বেরোনোর তাড়া ছিল, কৌতূহলটাকে ধামাচাপা দিতে হলো তখনকার মতো। পরদিন প্রাক্তন এক সহকর্মীকে রিং করলাম। অতনু, কেসটা কি গো? অতনুর স্বরে যেন চাপা উচ্ছ্বাস। কি আবার বাড়াবাড়ির পরিণাম? বাড়াবাড়ি করাটা কি অরিন্দমদার নতুন? তা নয়, তবে ইদানিং বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে গিয়ে বাড়াবাড়ি করছিল। পুজোর পর হুট করে রেট ডবল করে দিল। দিতে রাজি না হয় অকারণে ফাঁসালো 3টে পার্টিকে। ধরাধর পেপার সিজ করছে। ধর্মের কল কতদিন আর না নড়ে থাকবে? কিন্তু নাড়ালোটাকে তোমাদের ডিপার্টমেন্টাল সেক্রেটারি? যতদূর জানি না। তবে অরিন্দম চৌধুরীর কি শত্রুর অভাব? ভিজিলেন্স তো বহুকাল ধরে থাবা চাটছে। ইনকাম ট্যাক্সেরও নজর ছিল। মিনিস্ট্রিতে খুব হোল্ড তো, কেউ তাই এতদিন ট্যাপও করতে পারছিল না। কর্ণের রথের চাকা এখন বসে গেছে, এবার সবাই মিলে ওকে পিষবে। কর্ণের রথ, চাকা? বুঝলে না, অরিন্দমদার বিপদকালের ত্রাণকর্তা, যার অভয় মুদ্রার জোরে বাবুর এত লপচপানি। মিনিস্টার? শনি ঠাকুরও বলতে পারো, যার থানে নিয়ম করে প্রসাদ চড়ায় অরিন্দম কুমার। কিন্তু এবার হয়ে গেছে বুমেরাং কেস। ঠাকুর ডিজোন করেছে ভক্তকে। কেন? দেবরাজ ইন্দ্রের চাপে। যে পার্টিটা নালিশ ঠুকেছিল তারও নাকি খুব লম্বা হাত। সরকারের তরফে তার ভালো রকম জান পেহচান। লোকটা অবশ্য একদম সেটা বুঝতে দেয়নি। সুতো ছাড়ছে, 5 স্টারে খানা পিনা, রেসের মাঠ। তারপরও যখন বাবু 1 পয়সা রেট কমাতে রাজি হলো না, তখনই খেলটা দেখালো। পলিটিক্যাল মাথাদের ধরে আলিমুদ্দিনের গ্রিন সিগন্যাল নিয়ে আট ঘাট বেঁধে ক্যাচ কট কট। এবার ঠেলা বোঝো চাঁদু, আমরক্ত হাগো। অরিন্দম চৌধুরীর ওপর মায়া জাগার কোনো কারণ নেই, তবু কেন যেন খারাপ লাগছিল। অতনুর টিপ্পনিগুলো কেমন ঠেকছিল কানে। হাজার হোক ভদ্রলোকের ছেলে, সংসারী মানুষ। জিজ্ঞেস করলাম, বেল পেয়েছে? এখন 1 সপ্তাহ পুলিশ কাস্টাডি, থানায় ছেঁচবে,
ওই দাপুটে লোকটা যা হিউমিলিয়েটেড হচ্ছে না, শুনলাম তো ধরার পরেই কোমরে দড়ি বেঁধে নাকি নতুন বাড়িতে নিয়ে গিয়েছিল। ভাবো, নয়া পড়শিদের সামনে কি চরম হেনস্তা। অরিন্দম নতুন বাড়ি করেছে নাকি? কোথায়? বাড়ি বলো না, আলিশান প্রাসাদ সল্টলেকে, আগা গোড়া মার্বেলে মোড়া। গৃহপ্রবেশে যাদের ডেকেছিল তাদের মুখে শুনেছি বাথরুমগুলো নাকি চোখ ধাঁধানো, ফ্রস্টেড গ্লাসের নকশাদার ফল সিলিং, জাকুজি বাথ, কেতার ওয়াশ এরিয়া, কালার টিভি, কি নেই। ভিজিলেন্স এবার ইঞ্চি মেপে মেপে হিসেব নেবে। অতনুর সঙ্গে বাক্যালাপ শেষ করে চুপচাপ বসে রইলাম খানিকক্ষণ। ভাবছিলাম মদগর্বী মানুষটার কথা। অরিন্দমদা নিশ্চয়ই ভেঙে পড়েছে। হাজতে বসে কি ভাবছে এখন? কৃতকর্মের জন্য অনুশোচনা হচ্ছে কি? রাতে খাবার টেবিলে অরিন্দমদাকে নিয়েই কথা হচ্ছিল। মানসী খুব একটা বিচলিত নয়। মাছের কাঁটা চিবোতে চিবোতে বলল, দেখে নিও, তোমার অরিন্দম চৌধুরীর কিচ্ছু হবে না। বললাম, না গো, অরিন্দমদা গেছে। ঘুষের বান্ডিলে সই মেরে দিয়েছিল পার্টি। অরিন্দমদার বাঁচার কোনো উপায় নেই। ছাড়ো তো, ঠিক ঠিক জায়গায় বাতাসা ছড়াতে পারলে আজ তো নোটের বান্ডিলটাই হয়তো বদলে যাবে। ঘুষ ঠুস খাওয়া এখন আর কোনো অপরাধ নয়, এটা হলো কাটমানির যুগ। 4 বছরের বুবলি হাঁ করে আমাদের কথা গিলছিল। ইশারায় থামতে বললাম মানসীকে। মানসী পাত্তা দিল না। শ্লেষের সুরে বলল, আমরা মুখে কুলু পাটলে কি দুনিয়াটা বুবলির অজানা থাকবে? বড় হয়ে যে যার মনোমতো রাস্তা ঠিক খুঁজে নেবে। তোমার অরিন্দমদার বাবা তো নাকি খুব আইডিয়ালিস্ট ধরনের মানুষ ছিলেন। নিশ্চয়ই ছেলেকে নীতিশিক্ষাও কম দেননি। তাও তার পুত্রটি কি করে এমন হলো? হ্যাঁ, জবাব দিতে পারলাম না। কারণটা তো আমিও খুঁজছি। মেয়েদের দূরদর্শিতার ওপর কোনো কালেই আমার শ্রদ্ধা ছিল না, কিন্তু মানসী আমাকে চমকে দিল। আশ্চর্যভাবে মিলে গেল ভবিষ্যৎবাণী। বছর কয়েক পরের কথা। কলেজ ফেরতা শিয়ালদায় নেমে মির্জাপুর বাস স্টপে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা গাড়ি সামনে এসে থেমেছে, প্রায় গায়ের ওপর। জানলায় পরিচিত মুখ। শেষ দেখেছি বছর 5 আগে, তবে চিনতে সময় লাগে না। অরিন্দমদা, অরিন্দম চৌধুরী। গলাবাড়ি অরিন্দমদা বলল, যাচ্ছ কোথায়? নাটকীয় সাক্ষাৎকারের জন্য প্রস্তুত ছিলাম না। থতমত খাওয়া মুখে বললাম, গৌরীবাড়ি। তুমি টালিগঞ্জের দিকে থাকতে না? শ্বশুরবাড়ি যাচ্ছি, বউ মেয়ে এখন ওখানে। চলো এসো বাড়িতে, তোমাকে একটা লিফট দিয়ে দিই। ইতস্তত করলাম, আপনি তো সল্টলেক, কেন মিছিমিছি ঘুরতে যাবেন? তো কি, তেল থোড়াই আমার পড়বে? ওটো ওটো, উঠে পড়ো। প্রায় জোর করেই আমাকে গাড়িতে তুলে নিল অরিন্দমদা। ভ্যাবা চাকা খাওয়া মুখে বসেছি, খানিক জড়সড় হয়ে। ব্যাপারখানা কি? অরিন্দমদার মুখে তো সামান্যতম উদ্বেগের চিহ্ন নেই। দিব্যি গাড়ি চড়ে ঘুরছে, চেহারাও যথেষ্ট চকচকে, ভুঁড়ির মেদ বৃদ্ধি পেয়েছে দস্তুর মতো, চোখের কোণে মদ্যপানজনিত ফোলা ফোলা ভাব যথেষ্ট প্রকট। 2 বছর ধরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়া মানুষকে তো এতটা টকবকে দেখানোর কথা নয়। মাস 4 আগেও তো শুনেছিলাম অরিন্দম চৌধুরীর বিরুদ্ধে নাকি চার্জশিট তৈরি, মামলা শুরু হলো বলে। অরিন্দম তাই বাতচিত আরম্ভ করল। কি হে পেঁপেচোর, ছাত্রছাত্রীদের সর্বনাশ করা কেমন চলছে? সেই পুরনো সুর। ধন্ধমাকা গলায় বললাম, চলছে। আপনি কেমন আছেন? ফার্স্ট ক্লাস। মুরগি ধরছি, জবাই করছি, রক্তটুকুও পড়তে দিচ্ছি না, চেটে পুটে খেয়ে নিচ্ছি। চিরাচরিত লব্জটা আউড়ে হাহা করে হেসে উঠল অরিন্দমদা। টেরচা চোখে আমায় দেখে নিয়ে বলল, কি ভাবছো? হ্যাঁ না মানে, ঢোক গিললাম। শুনেছিলাম আপনি নাকি কি সব যেন ঝামেলায়। আহা, বলতে এত লজ্জা পাচ্ছ কেন? দুনিয়া শুদ্ধ লোক তো কাগজে দেখেছে। হ্যাঁ, সাসপেন্ড হয়েছিলাম, বাট বাই দ্য গ্রেস অফ ডেভিল আবার এসেছি ফিরিয়া। এই মাস 2 হলো জয়েন করেছি। অবাক গলায় বললাম, কিন্তু কেস নাকি কোর্টে? চলছে, চলবে। ভিজিলেন্স একটা চোথা সাবমিট করেছে,
আমিও একটা খচ্চর উকিল ফিট করেছি, সে এখন অবিরাম ডেট নিয়ে যাবে, চলুক তো এভাবে কিছুদিন। কিন্তু মামলা চললে সাসপেনশন উইথড্র হয়? ওপরওয়ালার কারুণ্য জাগলে কি না হয়। অরিন্দমদা অর্থপূর্ণ ভঙ্গিতে চোখ টিপল। প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে হে, বড় তরফের বড় হাঁ বন্ধ করেছি। আমার নাড়ুগোপাল মন্ত্রীকে গুজিয়া সন্দেশ খাইয়েছি, তার চেলা চামুণ্ডদেরও কম সেবা করিনি। শুধু সেক্রেটারিটাই যা জাপ পাত্রে ভৌ ভৌ করছিল, তাকে শেষমেশ মন্ত্রী কি নোটস পাঠিয়েছে জানো? সাসপেন্ড হওয়া কর্মচারীকে মাইনের একটা মোটা অংশ দিতে হয় মাস মাস, উইদাউট টেকিং এনি সার্ভিস ফ্রম হিম। এ এক ধরনের সরকারি অপচয়। সুতরাং মামলা যেমন চলছে চলুক, কর্মচারীটিকেও শর্ত সাপেক্ষে পুনর্বহাল করে তার কাছ থেকে কাজ আদায় করে নেওয়া হোক। কি বুঝলে? হেসে ফেললাম। আপনি মাইরি গুরুদেব লোক, আপনার পিতৃদত্ত নামটি সার্থক। আপনি ওরিদের দমন করে ছেড়েছেন। হ্যাঁ, বাবা ওই একটা কাজই যা ঠিকঠাক করতে পেরেছিল, বাকি সবটাই তো শূন্যগর্ভ। ছেঁড়া ফাটা জামা পরিয়ে শুধু জ্ঞান মেরে যেত। অভাব অনটনকে গ্রাহ্য করো না, মনে রেখো সততাই জীবনের মূলধন। যত সব ফাঁপা ফাঁপা বলি। আরে ভাই, দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, দুদিন বাদে ফুটে যাবে। মাঝের কটা দিন পৃথিবীটাকে যদি দেড়ে মুষে ভোগই না করলাম, তাহলে আর জন্মে লাভ কি? অথচ আমার পিতাশ্রী। লাগাতার পিতৃনিন্দা চলেছে, কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। মুখ ফেরালাম জানলার বাইরে। রাজাবাজারে আটকে আছে গাড়ি, যানজট। অরিন্দমদাকে থামানোর জন্যই বলে উঠলাম, উফ, শহরটা দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। একেই ভাদুরে গুমট, তার উপর কাতারে কাতারে মানুষ, গাড়ি, বাস, অটো, ধুলো, ধোঁয়া। ইস, কষ্ট হচ্ছে তো। আমারই দোষ। কাঙ্কারিয়া এসি গাড়ি পাঠাবে বলেছিল, গলাটা খুসখুস করছে বলে আমি বারণ করে দিলাম। নো প্রবলেম, বাস ট্রামের লোক আমি, এসব কষ্ট তো আমার গা সওয়া। অরিন্দমদার দিকে ঘুরে বসলাম। আপনার বাড়ির খবর কি? সব ঠিকঠাক? চলছে। রনি তো জয়েন্টে বসলো না। সায়েন্সে ফার্স্ট ডিভিশনই পেয়েছে, কিন্তু ভর্তি হলো ইংলিশ নিয়ে। ইচ্ছে। তোমার বৌদিও দেখলাম তালে তাল দিল। যা খুশি করুক, আমি আর অত ভাবতে পারি না। চাপা একটা ক্ষোভ যেন উঁকি দিয়ে গেল অরিন্দমদার স্বরে। ছেলের জেদের কাছে হার মানতে হয়েছে বলে কি? আলাদাভাবে বললাম, ইংলিশ অনার্সেও ভালো প্রসপেক্ট আছে। ছেলের প্রসপেক্টের আমি তোয়াক্কা করি নাকি? সে কবে নিজের পায়ে দাঁড়াবে তা নিয়ে থোড়াই ভাবি। যা রেখে যাব ওর লাইফটা ড্যাংডেঙিয়ে কেটে যাবে। তবে ইঞ্জিনিয়ার ডাক্তার হলে 5 জনের কাছে একটু ভাও নিতে পারতাম, এই যা। আদর্শ বাপের উপযুক্ত সংলাপ। মাথাটা অল্প ঝাঁকিয়ে নিয়ে বললাম, আর মাসিমার শরীর কেমন? বলতে পারবো না, মা আর আমার কাছে থাকে না। সে কি, কেন? তার মান গেছে, মুখে চুনকালি পড়েছে। যেদিন বেল পেয়ে বাড়ি ফিরলাম, সেদিনই তিনি গটগটিয়ে বেরিয়ে গেলেন বাড়ি ছেড়ে। আগেই যেতে পারত, আমাকে দেখিয়ে গৃহত্যাগ করবে বলে ওয়েট করছিল। চলে গেলেন এই বয়সে? কোথায় গেলেন? সোদপুরের এক বৃদ্ধাশ্রমে। তার মেয়ে জামাই বন্দোবস্ত করে দিয়েছে। নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখার ধক নেই, তবু ফুসলিয়ে নিয়ে গেল বুড়িকে। অফার দিলাম, আলাদা বাড়ি ভাড়া করে দিচ্ছি, শুনলই না। সে আর আমার পাপের টাকা ছোঁবে না, আমার মুখদর্শন পর্যন্ত করবে না। এতকাল যেন ঘুমোচ্ছিল, জানতই না শুধু মাইনের পয়সায় অত আমিরই হয় না। অরিন্দমদা গড়গড় করে উঠল। কি চমৎকার একটা মহল বানিয়ে দিয়েছিলাম মাইরি। দক্ষিণ খোলা ঘর, 24 ঘন্টা হুহু বাতাস বইছে, সামনে চওড়া একখানা ব্যালকানি, আলাদা টিভি, আলাদা ফ্রিজ, সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্বেলের বিশাল ঠাকুরঘর, বাথরুমে কমোড, গিজার। বুড়ো বয়সে আর কি চাই? প্রেমসে থাকো, ধম্মকম্ম করো, বর তো কিচ্ছু দিতে পারেনি। ছেলের কল্যাণে একটু সুখভোগ করো, সইল না, তেজ দেখিয়ে চলে গেল। আমিও দেখছি কতদিন বুড়িদের খোঁয়ারে গাদাগাদি করে থাকতে পারে। দিদি বা কতদিন উইডো পেনশনে ভর্তুকি দেয়। এই পাপিষ্ট সন্তানের কাছেই ঘাড় ঝুলিয়ে ফিরতে হবে। আরামের যে অভ্যেসটি তৈরি করে দিয়েছি, সেটি যাবে কোথায়? মুখে আর শব্দ ফুটছিল না।
স্থির দৃষ্টিতে অরিন্দম চৌধুরীকে দেখছিলাম। লোকটা বোধহয় পুরোপুরি মানুষ নয়, অহং সর্বস্ব দোকান কাটা এক জঘন্য লোভী জীব মাত্র। গাড়ি কখন যেন চলতে শুরু করেছিল। গড়াতে গড়াতে পৌঁছে গেল গৌরী বাড়ি। শুকনো ধন্যবাদ জানিয়ে নেমে পড়লাম। অরিন্দম চৌধুরী হাত নাড়ল। যাও, শ্বশুরের কিছু অন্ন ধসাও গিয়ে। তুমি তো কন্ট্যাক্ট রাখবে না, এভাবেই হয়তো কোনোদিন দেখা হয়ে যাবে পথে ঘাটে। জোর করে একটা হাসি টানলাম মুখে। মনে মনে বললাম, রক্ষে করো, ওই শ্রীমুখ যেন আর কখনো দেখতে না হয়। লোকটাকে ঝেড়েই ফেলেছিলাম মন থেকে। আগের অফিসের সঙ্গে ক্ষীণ সম্পর্কটুকু ছিঁড়ে গেছে ক্রমশ। কলেজে এখন আমার অনেক বন্ধু বান্ধব, পুরনো সহকর্মীরা এখন ধূসর স্মৃতি। সংসার নিয়েও ভারী ব্যস্ত থাকতে হয় আজকাল। বুবলি লাফিয়ে লাফিয়ে বড় হচ্ছে, তার পিছনেও সময় দিতে হয় খানিকটা। মানুষের ইচ্ছা মাফিক একখানা ফ্ল্যাট কিনে ফেলেছি ব্যারাকপুরে। লোন টোন নিয়ে মাথার ওপর ছাদ করতে গিয়ে আমার প্রায় পাগল পাগল দশা। গত সপ্তাহে একবার বিকাশ ভবনে গিয়েছিলাম পে কমিশনের এরিয়ার বিলগুলোর খোঁজ খবর করতে। 7 বছর পরেও বকেয়া টাকার অনেকটাই পাওনা আছে। শুনেছিলাম এবার নাকি ভোটের আগে ছাড়বে দয়ালু গভর্নমেন্ট। উঁচু বিল্ডিংটা থেকে সবে বেরিয়েছি, হঠাৎই সামনে অরিন্দম চৌধুরী। প্রায় মাটি ফুঁড়ে আবির্ভূত হলো যেন। শটান ঘাড়ে হাত রেখে বলল, কি হে, এদিকে কোথায়? লোকটাকে দেখে মোটেই প্রীত হইনি, তবু ভদ্রতার খাতিরে কথা তো বলতেই হয়। কেঠো হেসে বললাম, ডিপিআই অফিসে একটু দরকার ছিল। কাজ হলো? না, যার কাছে ফাইল সে কি সব দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন দিতে যাবে, আজ টেবিলে তো বসবেই না। দেখো, নিজেই দেখো। অরিন্দম চৌধুরী চোখ ঘোরালো। যারা কাজ করতে চায় না, সরকার তাদের জামাই আদরে বসিয়ে বসিয়ে মাইনে দিচ্ছে, আর যে কাজের জন্য ছটফট করে তার অফিসেই ঢোকা মানা। এটা বোধহয় গভর্নমেন্টের পলিসি। অরিন্দম চৌধুরীর বক্তব্যটা কি? চোখ কুঁচকে তাকালাম। বুঝলে না, আবার সাসপেন্ড হয়েছি। হ্যাঁ? হ্যাঁ নয় ভাই, হ্যাঁ। অথচ আমি ডিপার্টমেন্টকে সব থেকে বেশি রেভিনিউ তুলে দিই। অরিন্দম চৌধুরী ঠোঁট উল্টোলো। গাড়লরা বোঝে না, যারা মাল্লু খায় কাজ তারাই বেশি করে, সরকারের ঝাঁপি তারাই ভরায়। আবার সেই চিরাচরিত বাগাড়ম্বর। কেটে পড়ার তাল করছিলাম। অরিন্দমবাবু সুযোগই দিলেন না। কেন সাসপেন্ড হয়েছি জিজ্ঞেস করলে না? জানার আমার কণামাত্র আগ্রহ নেই, তবু প্রশ্ন করতেই হলো, কেন? এখানে দাঁড়িয়ে শুনবে? এদিক ওদিক তাকালো লোকটা। চলো না, কাছেই তো আমার বাড়ি, বাড়িটাও দেখা হবে। কোনো ওজোর আপত্তি খাটল না। আমাকে প্রায় টানতে টানতে নিয়ে চলল অরিন্দম দা। যেতে যেতে ওগড়াচ্ছে মহাভারত। তাকে আগেরবার চাকরিতে ফিরিয়ে নেওয়ার কারণে সেক্রেটারির সঙ্গে কতটা ক্যাচাল বেঁধেছিল মন্ত্রীর। এঁটে উঠতে না পেরে সেক্রেটারি কি কি বিমাতৃসুলভ আচরণ করেছিল। পরের সেক্রেটারি জয়েন করেই কিভাবে কাঠিবাজির ব্যাটনটা তুলে নিয়েছে। কত সামান্য একটা কারণে অরিন্দম চৌধুরীকে শোকত ছুঁয়েই আবার সাসপেনশনের চিঠি ধরিয়ে দেওয়া হলো। কেন এই অর্ডার ধোপে টিকতে পারে না, ইত্যাদি ইত্যাদি। করব না করেও একটা প্রশ্ন করেই ফেললাম। আপনার সেই কেসটার কি হলো? লোয়ার কোর্টে একটা মাইনর কনভিকশন হয়েছে, 6 মাস জেল। আমি হাইকোর্টে মুভ করেছি। জাজমেন্টে ইয়া ফাঁক আছে। হাইকোর্টে ওই অর্ডার বাতিল হয়ে যাবে। অরিন্দমদা চোখ টিপল। হাইকোর্টের ন্যায়াধীশরা দেবতা সমান। পরিমাণ মতো নৈবেদ্য চড়ালে কটা দেবতা ভক্তের ওপর প্রসন্ন না হয়ে পারেন ভাই? কথায় কথায় বাড়ি এসে গেছে। অতনু ঠিকই বলেছিল, বাড়ি নয় প্রাসাদ। 2-4 সেকেন্ড তাকিয়ে থাকলে কেমন যেন হীনমন্যতা জাগে। কারুকাজ করা লোহার গেট ঠেলে ঢুকলো অরিন্দমদা। ডাকলো, এসো। যন্ত্রলালিত খুদে বাগান পেরিয়ে গোল বারান্দা। বারান্দায় উঠলে প্রকাণ্ড কাচের দরজার ওপারে ড্রয়িং রুম, আগাগোড়া কার্পেটে মোড়া। সোফায় বসে ঘরটাকে নিরীক্ষণ করছিলাম। মাথার উপর 2খানা ফ্যান, দেওয়ালে স্প্লিট এসি।
ঘরখানা সাজানোও হয়েছে যথেষ্ট খরচাপাতি করে। দেওয়ালের রং, পেন্টিং, আসবাব, পর্দা, ল্যাম্পসেট, শোপিস সবেতেই রীতিমতো রুচির ছাপ। কে সাজিয়েছে? বৌদি। অরিন্দমদা অন্দরে গিয়েছিল, ফিরে কোমরে হাত রেখে দাঁড়িয়েছে। কেমন দেখছো? চমৎকার। ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়ে সাজিয়েছিলাম। আরও কিছু জিনিস ছিল এ ঘরে। ওপাশের দেওয়ালে একখানা বড় স্ক্রিনের টিভি ছিল। ব্যাটারা সেসব সিজ করে নিয়ে গেছে। ওটা নাকি হিসাব বহির্ভূত অ্যাসেট। একটা মাঝবয়সী লোক ট্রেতে 2 গ্লাস সবজেটে শরবত এনে রাখল টেবিলে। অরিন্দমদা সামনে বসতে বসতে বলল, খেয়ে নাও, ম্যাঙ্গো পাল্প দিয়ে বানানো, শরীরটা ফ্রেশ লাগবে। গ্লাস হাতে তুলে বললাম, বৌদি কি ঘুমোচ্ছেন? সে নেই। বেরিয়েছেন বুঝি শপিং? না, রুমা এখন পুরুলিয়ায়, রনির সঙ্গে থাকে। রনি পুরুলিয়ায় কি করছে? তার দাদুর প্রফেশন স্কুল মাস্টারি। গ্র্যাজুয়েশনের পরই বাবু পরীক্ষায় বসে ইচ্ছে করে ওই জায়গায় চাকরিটি জুটিয়েছেন। বাহ, কাজের কাজ করেছে। ছুটি ছাটায় আসবে, আপনিও যাবেন? না, আমার ওখানে যাওয়া নিষেধ। ওরাও আর কোনোদিন এ বাড়িতে পা রাখবে না। বলেই আচমকা ফেটে পড়ল অরিন্দমদা। ওদের নাকি ঘেন্না করে। আমাকে বিয়ে করে রুমা নাকি 25 বছর ধরে তুষের আগুনে জ্বলেছে। ছেলের নাকি আমাকে দেখলেই বমি পায়। মা আর ছেলে নাকি দাঁতে দাঁত চেপে প্রতীক্ষা করেছে যে কবে আমার কাছ থেকে দূরে পালাতে পারবে। কি জাতের নেমোখারাম তুমি ভাবো। এদের সুখের জন্য আমি কি করিনি? এই তার প্রতিদান। আমিও ডিসাইড করে ফেলেছি, মরে যাই, হেজে যাই, পচে যাই, তবু ওই বেঈমানদের আর এ বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে দেব না। থাক তোরা তোদের পেটি লোক লজ্জা নিয়ে। নীতিকতার ফেস্টুন লাগিয়ে ঘোর যেখানে খুশি। আই কেয়ার এ ফিগ। এত বড় স্পর্ধা, আমার দেওয়া গয়না জামা কাপড় আমারই মুখের ওপর ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল। অরিন্দমদার মুখ লাল হয়ে গেছে, মুঠো করা হাত দুটো ঠক ঠক করে কাঁপছে। 50 পেরোনো স্থূল বপু মানুষটার ফোলা ফোলা চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। নার্ভাস গলায় বললাম, অরিন্দমদা শান্ত হন প্লিজ। নো, আমি একটা একটা করে জ্বালাবো, একটা একটা করে পোড়াবো। অরিন্দমদা ভূতগ্রস্তের মতো উঠে দাঁড়িয়েছে। অদৃশ্য শত্রুর দিকে তর্জনী তুলে চিৎকার করে উঠল, কায়দা করে কেউ আমায় কোনোদিন কবজা করতে পারেনি, পারবেও না। আমার মা, বউ, ছেলে কারো একটা চিহ্ন আমি রাখবো না। এবারই যখন পাপের ইটে গাঁথা, তখন এ বাড়িতে আমি একাই। কথা শেষ করতে পারল না অরিন্দম চৌধুরী। তার আগেই মাঝবয়সী কাজের লোকটা এসে 2 হাতে জাপটে ধরেছে তাকে। হাতের ইশারায় আমায় চলে যেতে বলল। লোকটার ভাবভঙ্গি দেখে মনে হয় এ ধরনের পরিস্থিতিতে সে মোটামুটি অভ্যস্ত এবং মাঝে মধ্যেই মনিবটিকে সামাল দিতে হয়। পায়ে পায়ে বেরিয়ে এলাম। দিনের আলো পড়ে আসছে। সূর্য এখন অনেকটাই নিস্তেজ। গেটের বাইরে এসে বাড়িটার দিকে ঘুরে তাকালাম একবার। ফ্যাকাশে রোদ্দুরে কেমন যেন নিঝুম দেখাচ্ছে অরিন্দম চৌধুরীর প্রাসাদটাকে। প্রাসাদ নয়, জেলখানা। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।